নিয়মিত হোমিওপ্যাথি বিষয়ক কন্টেন্ট পেতে হোমিও স্টাডির সাথে থাকুন। আপনাদের সাথে নিয়মিত আয়োজন ব্রোকেন হার্ট সিনড্রোম এবং অফকোর্স হিলিং উইথ হোমিওপ্যাথি। আপনাদের সাথে 19তম আলোচনা আজকে। এর আগে আমি গ্রিফ এবং শোক দুঃখ বিরহে হোমিওপ্যাথি এই মর্মে এর আগেও একটা ক্লাস নিয়েছিলাম। তো আপনারা দেখেছেন যে গ্রিফ বা শোক মানুষকে কতভাবে, যেটা মানুষের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ, পার্ট অ্যান্ড পার্সেল, সেটা প্রিয়জনের বিচ্ছেদ হোক আর মৃত্যু হোক, অথবা নানা নানি দাদা দাদি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মৃত্যু হোক, বিচ্ছেদ, সবকিছু মিলেই আমাদের মানব জীবন, সেটার অংশ। এবং সেখানে হোমিওপ্যাথি কিভাবে সাফল্যের সাথে সুখ দুঃখে জড়িয়ে আছে সেটা নিয়ে আলোচনা আমাদের। তো বরাবরের মতোই আপনাদের সাথে এই থিমগুলো আমার ক্লাসগুলোতে কমন থাকে। কোন সিমটম নেব কোন সিমটম নেব না সেটা বলতে যেই সবার উপরে থাকবে মেন্টাল এবং ইমোশনাল সিমটম। তো অবশ্যই শোক দুঃখ বিরহ আমাদেরকে ইমোশনাল প্লেনকেই অ্যাফেক্টেড করে, এবং এর সাথে মেন্টাল ফ্যাকাল্টিও অ্যাফেক্টেড হতে পারে, মেমোরি কমে আসতে পারে, এবং তার প্রভাব শরীরবৃত্তীয় স্তরে ফিজিক্যাল ডোমেনেও পড়তে পারে। আজকে আমরা দেখব কিভাবে মানুষের মানসিক আঘাত শরীরকে প্রভাবিত করে এবং ভাইটাল এন্ড ক্রিটিক্যাল অর্গানকে অ্যাফেক্টেড করে ফেলে, এবং সেখানে আমাদের হোমিওপ্যাথির অবদান। এটা একটা লাইভ কেস, চলমান কেস, সেই কারণে দেখানো, এবং সবাই আশা করছি এখান থেকে উৎসাহ পাবেন। তো আমি বলেছি ইমোশনাল প্লেইনে থাকবে বিভিন্ন ধরনের ডিপ্রেশন, এপ্যাথি, অ্যাঙ্গুইশ, অ্যাংজাইটি থাকবে, ইরিটেবিলিটি থাকবে, এবং মেন্টাল ফ্যাকাল্টিতে এটা যদি খুব বেশি লং টার্ম প্রিডমিনেন্ট থাকে, কারো স্যাডনেস, তখন কিন্তু নানা রকম মেন্টাল অ্যান্ড স্পিরিচুয়াল প্লেনেও কিন্তু অনেক রকম প্রভাব পড়তে পারে। যেমন মেমোরি ইজ দি নাম্বার ওয়ান কালপ্রিট। যখন মানুষ মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হয়, তার ডালনেস চলে আসতে পারে, স্টুপর চলে আসতে পারে, ল্যাক অফ কনসেন্ট্রেশন, দিস আর ভেরি কমন প্রেজেন্টেশন। কিন্তু জীবন নিয়ে নেওয়া শোক দুঃখ থেকে, এটাও কিন্তু সর্বোচ্চ স্তরের একটা প্রভাব মানব জীবনের উপরে। লস অফ রিয়ালিটিও ঘটতে পারে যারা সামলাতে পারে না। কেউ কেউ অ্যাগ্রেসিভ হয়ে যায়, হায়োসামাস গ্রুপে এন্টার করে, ডিসোসিয়েটিভ ডিসঅর্ডার, স্ট্রামোনিয়াম, অ্যানাকার্ডিয়াম স্তরে মানুষ চলে যায়, ইলিউশন হতে থাকে, ডিলিউশন হতে থাকে। এসবই সাইকোসোম্যাটিক। তো সোম্যাটিক পার্ট, ফিজিক্যাল পার্ট, অফকোর্স ব্রেইন অ্যান্ড নার্ভাস সিস্টেম, হাইপোথ্যালামাস, পিটুইটারি অ্যান্ড অ্যাড্রিনাল অ্যাক্সিস, হার্ট রিদম, সার্কেডিয়ান রিদম, সাইনাস রিদম, সাইনাস যে নোড আছে, সেই হার্টের যে নোড সেটা অ্যাফেক্টেড হয়। সেটা অ্যাফেক্টেড হতে হতে কিন্তু তার ফিজিওনিক চেঞ্জও আসতে পারে, ফিজিওলজিক্যাল, সেটি আজকে আমরা দেখব। অফকোর্স এন্ডোক্রাইন সিস্টেম উইল গেট অ্যাফেক্টেড, হরমোন পুরো ফাংশন আসলে নষ্ট হয়ে যায়। মানুষের শরীরে যে হরমোন গুলো, মেল হরমোন, ফিমেল হরমোন, এন্ডোক্রাইন ডিসরাপশন শুরু হয়, স্পেশালি হাইপোথাইরয়েডিজম। এগুলো কিন্তু মেন্টাল ফ্যাকাল্টির মানে একটা রেপ্রেজেন্টেশন। সাইকোসোমাটিক ডিসঅর্ডারের ওয়ান অফ দি গ্রেট রেপ্রেজেন্টেশন হচ্ছে ডাইজেস্টিভ ডিসঅর্ডার অ্যান্ড হাইপোথাইরয়েডিজম। তো সেগুলো আমরা ফিজিক্যাল ডোমেইনেই আজকে আমরা দেখবো, হার্ট অ্যান্ড সার্কুলেটরি ফিজিক্যাল ডোমেইনে কিভাবে প্রভাব পড়ে। এটা আগেও আপনাদেরকে দেখিয়েছি। হার্ট চাকরা, যেটা আমাদের আম, আহ, হৃদয়ের যে অংশ, সেটা গ্রিন জোন, নিউট্রাল জোন, এর উপরে এবং নিচে পোলারিটি থাকে। নিচের দিকে বেস পোলারিটি, ক্রিয়েটিভ ফোর্স, সার্ভাইভাল মেকানিজম, যেটাকে আমরা বলি রুট চাকরা, অ্যান্ড উপরের দিকে এক্সপ্যানশন অর ক্রিয়েটিভ চাকরা, যেটা যেটা আমাদের এক্সপ্যান্সিভ যে এনার্জি, কমিউনিকেটিভ যে এনার্জি, থ্রোট চাকরা, কমিউনিকেটিভ এনার্জি, থাইরয়েড গ্ল্যান্ড। তো এটা একটা মানে এনার্জেটিক একটা রেপ্রেজেন্টেশন, আমাদের প্রাচীনকাল থেকে এভাবে ধরা হচ্ছে।
তো আমরা এর আগে এগুলো নিয়ে আলোচনা করেছি, একটু আগেও ভেরি ব্রিফ সামারি দিলাম যে কর্টিজল অ্যান্ড অ্যাড্রিনালিন হ্রাস হবে, কর্টিজল বাড়তে থাকবে, কর্টিজল বাড়তে বাড়তে ঘুম চলে যাবে, সারা রাত তারা জেগে থাকবে, হাইপোথ্যালামাস এফেক্টেড হবে, তাদের ডাইজেস্টিভ ডিসঅর্ডার শুরু হবে, বিহেভিয়ারাল ডিসঅর্ডার আসবে, অনেকে সাবস্টেন্স ডিপেন্ডেন্ট হয়ে পড়ে, ইমোশনাল গ্রিপ থেকে, স্ট্রেস থেকে, যারা আনরিয়েলিস্টিক এক্সপেকটেশন যাদের থাকে, অথবা যারা সাধারণ মানুষ কিন্তু নানা রকম শোক দুঃখ থেকে, জীবনের ঝঞ্ঝায় যারা পরাজিত হয়, যারা নুয়ে পড়ে, তাদেরও এরকম হতে পারে। অর্থাৎ মানুষের মনোদৈহিক এফেক্টটা এরকম হতে পারে। এবং ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিনে এগুলো নিয়ে আলোচনা করা হয়, আমাদের হোমিওপ্যাথিতে বিস্তরভাবে আমি দেখিয়ে আসছি যে আমাদের হোমিওপ্যাথি, ক্লাসিক্যাল হোমিওপ্যাথি দিয়েও আমরা কিভাবে মডার্ন টাইমে কেস ম্যানেজ করি। আমি অ্যাডভান্সড 4টা কেস দেখিয়েছি, 4টা রেমেডি, খুবই অ্যাডভান্সড অ্যান্ড ডিটেল কেস স্টাডিজ, আপনারা দেখে নেবেন হোমিও স্টাডিজ এর যে আমাদের যে ইউটিউব প্ল্যাটফর্ম, সেখানে শোক দুঃখ এবং বিরহ হোমিওপ্যাথি, সেখানে 4টা মাস্টার রেমেডি নিয়ে আলোচনা করা হয়েছে। তো সেখানে অফকোর্স যে যে লিভারে পড়বে, লিভার ডিটক্স কমে আসবে, ফাইটোকেমিক্যাল যে পাথওয়ে সেগুলো এফেক্টেড হবে, এগুলো খুবই কমন। তো ব্রোকেন হার্ট সিনড্রোমটা আমরা বলি যে হৃদয় ভেঙে গেছে, সেটা অনেক কারণে হতে পারে। ডেথ অফ দি লাভড ওয়ান, লাভড ওয়ান মানে যে শুধু যে নারী পুরুষ তা নয়, পোষা কুকুর হতে পারে, বিড়াল হতে পারে, কারো ক্ষেত্রে টিচার হতে পারে, দাদা দাদি হতে পারে, চাচা চাচি হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে, অথবা কাউকে চিনতেন প্রতিবেশী, এমনও হতে পারে। ব্যাড নিউজ, খুব তীব্র দুঃসংবাদ কেউ পেল, সন্তানের মৃত্যু, পিতামাতার হঠাৎ মৃত্যু, অকাল মৃত্যু, অনেক বড় ফিনান্সিয়াল ডিফিকাল্টি, জমি জায়গা বেহাত হয়ে গেল, রাতের অন্ধকারে সব ফ্যাক্টরি পুড়ে গেল, অফকোর্স ডিভোর্স, ডোমেস্টিক অ্যাবিউজ হতে পারে, খুব মারামারি কাটাকাটি হানাহানি এগুলো থেকে হতে পারে, এবং তীব্র যে জ্বালা যন্ত্রণা থেকেও মানুষের কিন্তু এরকম হতে পারে, রোগ শোক ভোগ থেকেও এরকম হতে পারে, এবং মেজর সার্জিক্যাল শক থেকেও মানুষের কিন্তু শরীরে নানা রকম সমস্যা দেখা দিতে পারে। তো এটা মেডিসিনে এগুলো নিয়ে আলোচনা করা হয়। আমি এর আগেও দেখেছিলাম যে তাকাতসুবু সিনড্রোম বা ব্রোকেন হার্ট সিনড্রোম, এটা এটা একটা স্ট্রেস ইনডিউসড কার্ডিওমায়োপ্যাথি, এই নামেই সাধারণত মেডিকেল টার্মে এটাকে চেনা হয়। এটাকে স্থায়ী হৃদরোগ ধরা হয় না, কিন্তু এর প্রভাব কিন্তু খুব তীব্র হতে পারে মানুষের। এটা যদি ম্যানেজ করা না যায় বা এটাকে যদি ঠিকমতো কোনোভাবে সেই ব্যক্তি না হয়, তা কিন্তু মৃত্যু ঘটতে পারে। তো এটা বাংলায় আমি এটা লিখেছি, এটি প্রায়শই তীব্র মানসিক বা শারীরিক চাপের কারণে শুরু হয়। লক্ষণগুলো অনেকটা হার্ট অ্যাটাকের মতোই, যেমন বুকে ব্যথা, শ্বাসকষ্ট, কিন্তু করোনারি আর্টারি অবরুদ্ধ হয় না। সাধারণত এটা 50 বছরের বেশি মহিলাদের প্রভাবিত করে, এবং কয়েক সপ্তাহ বা কয়েক মাসের মধ্যে রোগী সুস্থ হয়ে ওঠে। এটা সাধারণ একটা কথা। আমার যে আজকে রোগিনী, এনার বয়স মাত্র 30-এর বেশি, 30+, এবং তার এই সমস্যাটা কিন্তু গত 8 বছর ধরে চলছে, উইদাউট এনি ইমপ্রুভমেন্ট উইথ মডার্ন মেডিসিন, এবং ডে বাই ডে ডিটোরিয়েশন। সেগুলো নিয়ে আজকে আমি দেখাবো যে কমপ্লিকেশন হতে পারে। তো তীব্র করোনারি সিনড্রোমের অনুরূপ হঠাৎ বুকে ব্যথা, শ্বাসকষ্ট, মাথা ঘোরা, জ্ঞান হারানো, এগুলো থেকেই রোগীরা আসলে যায় ডাক্তারের কাছে, এবং এগুলো কিন্তু সহজে ডায়াগনোসিস করা যায় না। ওনাদেরকে 5 বছর ব্যয় করতে হয়েছে ইন্ডিয়াতে যে ডায়াগনোসিস করার জন্য। আমাদের দেশে তো ডায়াগনোসিস হয়নি তাকাতসুবু সিনড্রোম বা ব্রোকেন হার্ট সিনড্রোম, এটা কেউ চিনেই না, জানেই না। প্রায়শই তীব্র মানসিক যন্ত্রণা, যেমন প্রিয়জনের মৃত্যু, শারীরিক চাপ, বড় অস্ত্রোপচার, দুর্ঘটনা এটার কারণে ঘটে, যা অ্যাড্রিনালিন এর আকস্মিক বৃদ্ধি ঘটায়, সাময়িকভাবে হৃৎপিণ্ডের পেশিকে বিষাক্ত করে তোলে। বাম নিলয়টি স্ফীত ও লেফট ভেন্ট্রিকল স্ফীত এবং দুর্বল হয়ে যায়। প্রায়শই একটি বৈশিষ্ট্যপূর্ণ একটা বেলুনের আকার আকার ধারণ করে, যা জাপানি অক্টোপাস ধরার ফাঁদ। তাকাতসুবু হচ্ছে জাপানিজ অক্টোপাস ধরার যে ফাঁদ, সেটার নাম। সাধারণত মেনোপোজাল গ্রুপ অফ উইমেন, তারা মানে রিস্ক ফ্যাক্টরের মধ্যে পড়ে। আহ, তো সাধারণত এটাকে নিরাময়যোগ্য ধরা হয় বা সেলফ লিমিটিং ধরা হয়। আহ 1-2 মাসের মধ্যে হৃদযন্ত্রের কার্যকারিতা সম্পূর্ণরূপে ফিরে আসে, এরকম ধরা হয়। Like I said, my patient, she's been suffering for more than 8 years.
8 বছর ধরে, এবং দিনে দিনে ওনার অবস্থা খারাপের দিকেই যাচ্ছে। এর কোনো নির্দিষ্ট ঔষধ নেই, তাই আর গোলাপের সময় হৃৎপিণ্ডকে সচল রাখার জন্য এসি ইনহিবিটর, বেটা ব্লকার অ্যান্ড ডায়োরেটিক্স এর মতো হার্ট ফেলিয়ারের ওষুধগুলো দিয়েই সাধারণত এটা ম্যানেজ করা হয়। আহ, এটা সাধারণত অস্থায়ী, তবে হার্ট ফেলিয়ারের মতো জটিলতা অথবা বিরল ক্ষেত্রে মারাত্মক অ্যারিথমিয়া দেখা দিতে পারে। এটা জেনারেল। তো আমি গতদিনে দেখিয়েছিলাম যে এই যে পাথওয়ে, আমাদের সিগন্যালিং পাথওয়ে কিভাবে মানুষের সাইকোসোম্যাটিক ডিসঅর্ডারকে এটা নিয়ে আসে, এবং এটা মেজারেবল। এটা মডার্ন মেডিসিন এটাকে মেজার করা হয় টাকাতসু সিনড্রোম নামে, স্পেশালি যেখানে গ্রিফ স্ট্রিকেন কেস। নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন এই নিয়ে একটা সামারি আমি এর আগে দেখেছিলাম, আজকে সেটা রেখেছি। এই সেই কলসি, এটা এক্সট্রিম একটা এক্সাম্পল, যেখানে ভেন্ট্রিকল ডাইলেটেড হয়ে গেছে, মাংসপেশিগুলো একদম সরু হয়ে, পেরিকার্ডিয়াম মাসেল গুলো সরু হয়ে ভেন্ট্রিকল ডাইলেটেড হয়ে গেছে, বেলুনটা আর ফুলছে না ঠিক মতো, চুপসে না, অর্থাৎ ইলাস্টিক পাওয়ার ইজ গন। সো ভেন্ট্রিকল ইলাস্টিক পাওয়ার ইজ গন বাই ডাইলেশন। এই দেখেন এই মাসেলটা কিভাবে থিন হয়ে গেছে, ঠিক থিকনেসটা দরকার, থিকনেসটা দরকার। সো এই থিন হয়ে এটা একটা অক্টোপাস ধরার ফাঁদে পরিণত হয়েছে। জাপানিজ বিজ্ঞানীরা এটা আবিষ্কার করেছিলেন। তো এই হচ্ছে ব্রোকেন হার্ট সিনড্রোম। এটা মেডিসিনে এটা নিয়ে আলোচনা হয়, এরকম পেশেন্টও যে আছে আমি নিজেও আসলে জানতাম না, অন্তত আমাদের হোমিওপ্যাথদের কাছে তো কমই আসে। তো ফার্স্ট কনসালটেশন যেটা নিয়ে আজকে আপনাদেরকে দেখাবো, 19/2/2026। তো এই পেশেন্টের অনেকগুলো রিপোর্ট, কোনটা দেখাবো, তো আমি একটা সামারি তৈরি করেছি আহ, অসংখ্য রিপোর্টের মধ্য থেকে যেটা পাওয়া গেল তার একটা সামারি। লার্জ ভেসেল ডিসিজ, ডাইলেটেড অ্যাওর্টিক রুট, ক্যালসিফাইড অ্যাসেন্ডিং অ্যাওর্টা, ওয়াল থিকনিং, এবং ওয়াল থিকেনিং এর মধ্যে সব কিছু থিকেন হয়ে যাচ্ছে। দি পেশেন্ট অফেন সাজেস্ট ক্রনিক ইনফ্লামেটরি লার্জ ভেসেল ডিজিজ। এটাকে এই গ্রুপ অফ এই লার্জ ভেসেল এক্সটেন্সিভ যে প্যাথোলজি, সেটাকে গ্রুপ অফ ক্রনিক ইনফ্লামেটরি লার্জ ভেসেল ডিজিজ নামে এটাকে আখ্যায়িত করা হয়। কারণ এতগুলো জিনিস একসাথে তার সমস্যা দেখা দিচ্ছে, এতগুলো ভেসেল এবং আর্টারি। এছাড়া তার ডিসেন্ডিং থোরিয়াক অ্যাওর্টা স্টেন্ট দেওয়া ছিল, এন্ডোলিক হচ্ছে। এন্ডোলিক হচ্ছে মানে রক্ত যাচ্ছে। সেটা দেখতে কিরকম হবে একটু দেখে নেন, তাহলে বোঝা যাবে। আহ, তো এন্ডোলিকটা কিরকম হচ্ছে, এরকম হচ্ছে। অর্থাৎ তার যে স্টেন্ট পরানো ছিল, স্টেন্ট পরানো ছিল, এই যে স্টেন্ট দেওয়া আছে, এইখান থেকে রক্ত রক্তপাত হচ্ছে, ইন্টারনাল ব্লিডিং হচ্ছে। হ্যাঁ, এগুলো ইন্টারনাল ব্লিডিং হচ্ছে। হুম, ওনার যেটা দেওয়া ছিল সেটা ব্লিডিং হচ্ছে, এটা ইন্ডিয়াতে যে করা হয়েছিল সেগুলো থেকেও ব্লিডিং হচ্ছে। তাহলে ডিসেন্ডিং থোরিয়াক অ্যাওর্টা স্টেন্ট, এটা অ্যাওর্টাতে স্টেন্ট দেওয়া আছে উইথ এন্ডোলিক অ্যান্ড থ্রম্বাস। থ্রম্বাস এটা একটা সিরিয়াস, তার স্টেন্ট গ্রাফটিং দেওয়া আছে এবং সেখান থেকে রক্ত যাচ্ছে। থ্রম্বাস এক্সটেন্ডিং 34 mm ইন্টু দি অ্যাবডোমিনাল অ্যাওর্টা। অর্থাৎ সিরিয়াস অফ প্যাথোলজি কমপ্লিকেশন ডেভেলপ করেছে। হ্যাঁ, তার সিরিয়াস অফ প্যাথোলজি এন্ড কমপ্লিকেশন ডেভেলপ করেছে। টেন্ডুলিক মানে সহজ মানেটা কি দাঁড়াচ্ছে, ব্লাডটা ওই গ্রাফট যেটা স্টেন্টের তার বাইরে প্রবাহিত হচ্ছে। হুম, এবং যে তার যে থ্রম্বাস যে ডেভেলপ করেছে, এই এক্সটেনশনের মানেটা হচ্ছে যে ক্লট, ব্লাড ক্লট রিস্কটা বেড়ে যাচ্ছে। তাকে সব সময় কিন্তু ডায়াবেটিক উপর রাখতে হবে এবং ব্লাড থিনারের উপরেই রাখতে হবে। So this is very high risk because it can lead to aneurysm expansion, risk of rupture and risk of embolism. হ্যাঁ, এম্বোলিজম হবে, ক্লট ট্রাভেল করে ব্রেনে যাবে, ব্রেনে যে ব্রেন রাপচার হবে, পেশেন্ট সাধারণত মারা যায়, খুব বেশি দিন বাঁচে না। কোন একটা কারণে এই ভদ্রমহিলা বহুদিন ধরেই বেঁচে আছেন এবং ভোগান্তির মধ্যেই আছেন। আচ্ছা, এবং হাই রিস্ক পেশেন্ট, ভেরি হাই রিস্ক। আর থার্ড, এনার যে সিমটম কমপ্লেক্স নিয়ে নিয়ে এসছেন আমাদের হোমিওপ্যাথিক, এটা আমি সামারি আমি তৈরি করেছি ওনার রিপোর্ট থেকে। রিপোর্ট এত বেশি দীর্ঘ এবং লম্বা, আমি দেখাবো একটু পরে, এগুলো সামারি আপনাদেরকে দিচ্ছি। তো মাল্টিপল অ্যানিউরিজম, ভেরি মাচ
তার ইন্টারনাল ইলিয়াক আর্টারিতে অ্যানিউরিজম আছে, স্প্লেনিক আর্টারিতে আছে, এবং ব্রাঞ্চ অফ এসএমএ আর্টারিতেও তার কিন্তু এই জিনিসটা দেখা যাচ্ছে, এম্বোলিজম। কিডনিতে ইনফ্রাক্ট আছে, স্প্লিনে ইনফ্রাক্ট আছে, অর্থাৎ এখানকার যে ভেসেল গুলো সেগুলোতে কিন্তু ফেটে গেছে। হ্যাঁ, অর্গান ইনফ্রাকশন, অর্থাৎ সেই অর্গান গুলো কিডনি এবং স্প্লিন সেখানে ফেটে ফেটে যাচ্ছে, ইনফ্রাক্ট হচ্ছে। আর ফোর্থ তার যে গ্রুপ, 60 থেকে 70% হেপাটিক আর্টারি, অর্থাৎ আহ, তার যে লিভারের যে ব্লাড সাপ্লাই সেই ন্যারোয়িং হচ্ছে, স্টেনোসিস ডেভেলপ করছে, এবং এটা ক্যাটাগরিটা কি বলা হচ্ছে, মডারেট টু সিভিয়ার স্টেনোসিস। মডারেট টু সিভিয়ার, তাহলে এই 60 to 70% blockages to hepatic artery is actually very high risk as well. This could comprise liver blood flow in a long term. So this can compromise liver blood flow in the long term. অর্থাৎ লিভার যে রক্ত চলাচল করবে সেটা আস্তে আস্তে কমে আসবে আরো। লিভারে রক্ত না গেলে কিভাবে রক্ত পরিশোধন হবে? লিভারই তো রক্তটাকে পরিশোধন করে, ফুসফুস আর লিভার। লিভার হচ্ছে কেমিক্যাল ফ্যাক্টরি। তো আস্তে আস্তে শরীরের অন্যান্য শারীরবৃত্তীয় ফাংশন কিন্তু কমে আসবে। এই হচ্ছে কেস। কিছু কিছু রিপোর্ট আমরা দেখতে পারি। তাকাতসুবু সিনড্রোম, এটা আসলে বাংলাদেশে হয়নি যথারীতি, এটা ইন্ডিয়াতে যেই ওনাদেরকে করতে হয়েছে। আহ, আমি কিছু বহু পরে তাও এই যে এগুলো থেকে আমি সামারি গুলো নিয়েছি। Tricuspid aortic valve, dilated aortic root, ascending thoracic aorta shows fusiform dilation. All these technical term আপনারা যারা শিখতে চান, বুঝতে চান, এগুলো নিয়ে স্টাডি করতে পারেন। It's an interesting case. Distal end of the SMA branch shows a saccular aneurysm of size of 11 by 8 mm with circumferential thrombus. Multiple collaterals arising from splenic artery and SMA. তো দেখেন, এই যে যখন একটা জায়গায় বদ্ধ হয়ে যায় তখন প্রাকৃতিকভাবে সেখান থেকে শাখা প্রশাখা, মাল্টিপল কোলাটারাল বলে এটাকে, কোলাটারাল ডেভেলপ করতে থাকে, বাইপাস হতে থাকে, ন্যাচারাল বাইপাস হতে থাকে, রক্ত সরবরাহের জন্য। তো bilateral single renal arteries with mild circumferential wall thickening seen in its occipitoproximal segments. তো এই যে বিভিন্ন টেকনিক্যাল টার্ম, এগুলো বহু সময় ধরে আমাকে এই কেস দেখতে হয়েছিল। এবং ওনার যে অ্যাকচুয়াল ইয়েটা এসেছিল সেটা হলো, যেখানে এটা বহু পুরোনো কেস, তো ইন্ডিয়াতে যখন উনি যান তখন ইন্ডিয়ান ডক্টররাই প্রথমে বলেন যে আপনার এটা। তো আমি নামটা ঢাকার চেষ্টা করছি, তাকাতসু আর্টারিস উইথ স্প্লেনিক অ্যাবসেস। এটা ব্যাক ইন 2020-তে, আফটার ফিউ ইয়ার্স অফ ফেইল্ড diagnosis in Bangladesh, they went to India and they diagnosed. ডক্টর দেবী শেঠির যে হসপিটাল, সেখানে ওনারা ডায়াগনোসিস করেন তাকাতসু তাকাতসু আর্টারিস উইথ স্প্লেনিক অ্যাবসেস, ট্রান্সফর্মাল পিটিএ উইথ স্টেন্ট গ্রাফট টু ডিটিএ ইন 2020। এই হচ্ছে ওনার অরিজিনাল প্রবলেমটা ছিল। ওনার আরো কিছু রিপোর্ট আছে, আমি সেগুলো পরে আসছি। তো এই হচ্ছে আমাদের কেস। তো আমরা এই কেসে কি করতে পারি? আমরা তো অনেক কিছু আলোচনা করলাম। তো সেটাই এখানে কোশ্চেন, হোয়াট টু প্রেসক্রাইব, and even if we prescribe, what is the prognosis we can expect? আপনারা চ্যাট বক্সে আপনারা দিতে পারেন আপনারা কে কি ভাবছেন এই কেস নিয়ে, কিভাবে আগাবেন। তো আগে যেগুলো দেখিয়েছি আপনাদেরকে, এটা সেন্টার টু পেরিফেরি, সব সেন্টারের অর্গানগুলো অ্যাফেক্টেড হচ্ছে, সব সেন্টারের অর্গানগুলো অ্যাফেক্টেড হচ্ছে। হার্ট, লিভার, কিডনি, স্প্লিন, এই যত রকম সেন্টারের যে অর্গান, তার মানে এটা একটা সিরিয়াস প্যাথোলজি, সিরিয়াস অ্যাডভান্স প্যাথোলজি। এবং ডিজিজ প্রোগ্রেসড হয়েছে কোথায়? গ্রুপ বি থেকে গ্রুপ সি, গ্রুপ সি থেকে গ্রুপ ডি তে চলে আসছে, যে ক্রিটিক্যাল হেলথ। এখানে কোনো ম্যাজিক্যাল ইয়ে কেউই আশা করতে পারে না। ওনারা 8 বছর ধরে ডাক্তার দেখাচ্ছেন এবং দিনের পর দিন খারাপের দিকে যাচ্ছে।
তো এই কেস দেখার পরে আমি 1 ঘন্টা আহ, আমি এটা ব্যয় করি, 1-1.5 ঘন্টা রিপোর্টগুলো পড়তেই। আমি এটাকে মানা করে দিই, আমি পেশেন্টকে বলে দিই যে আম সরি, এটা আমার আসলে আহ, মানে আমার পক্ষে এটা সম্ভব না, এটার কোনো চিকিৎসা মানে আমি আমি অন্তত হোমিওপ্যাথিতে আছে কিনা আমি জানি না। তো এটাই ব্যাপার। তো এটা হওয়ার পরে এই 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 হওয়ার পরে উনি বললেন, পেশেন্টের হাজবেন্ড, যে স্যার আসলে তো আমরা ঠিক ওইভাবে আশা করে আসিনি, আমরা এটা সবকিছু চেষ্টা করলাম, হোমিওপ্যাথিতেও একটা চেষ্টা করতে চাচ্ছি। ওনারা শিক্ষিত মানুষ, দুজনই খুবই উচ্চ শিক্ষিতা। তো যখন ওনারা বললেন তখন আহ, আমি জিনিসটা আরো একটু ইভালুয়েট করলাম, কেসটা নিলাম এবং ওনাদেরকে বললাম যে এটাতে আসলে আমার জানা মতে কিছু করার নেই, ইন্টারনাল ব্লিডিং হচ্ছে। কারণ এটা আহ, যদি ফার্দার ট্রিটমেন্ট আপনি যদি আবার সার্জারি করেনও একটুকুনি ইমপ্রুভমেন্ট হবে এমন কোনো কিছু নাই। এবং আহ, সেখানে সিগনিফিকেন্ট রিস্ক কি কি আছে: অ্যাওর্টিক কমপ্লিকেশন হতে পারে, অ্যানিউরিজম রাপচার হতে পারে, অর্গান ড্যামেজ হতে পারে, এম্বোলিক ইভেন্টস ঘটতে পারে। দিস ইজ নট এ মাইল্ড কন্ডিশন, দিস ইজ এ সিরিয়াস মাল্টিভেসেল ভাস্কুলার ডিজিজ উইথ হাই কমপ্লেক্সিটি। এবং এটার জন্য আপনার টিম অফ এক্সপার্টস লাগবে, যারা ভাস্কুলার এক্সপার্ট, যারা এগুলোকে রিপেয়ার করবেন, রিগ্রাফটিং করবেন, এবং অ্যানিউরিজমকে কন্ট্রোল করার জন্য যা যা চিকিৎসা আছে। আহ, তো এই হচ্ছে এটার। এবং কতটা ভালো হাসপাতালে ওনারা সাপোর্ট পাবেন 24/7, এটার উপরে এর আউটকাম আসলে নির্ভর করে। তো এবং এর মোস্ট ক্রিটিক্যাল যে জিনিসটা আমি আইডেন্টিফাই করলাম, যে ইন্টারনাল যে ব্লিডিং হচ্ছে এবং থ্রম্বাস এক্সটেনশন হচ্ছে, যেটা এটা অ্যানিউরিজম রাপচার হতে পারে, ব্লিডিং হতে পারে, অ্যান্ড ক্লট মাইগ্রেট করতে পারে। এটাই আমি আসলে পেশেন্ট পার্টিকে বলেছি যে লাইফ থ্রেটনিং, দিস ইজ পটেনশিয়ালি লাইফ থ্রেটনিং। তো এবং এটা একটা স্পেশালিস্ট ইভ্যালুয়েশন ছাড়া আসলে এগুলো ভালো কিছু করা সম্ভব না। তো আমি এটা ওনাদেরকে বলে দিলাম যে দিস ক্যারিজ এ রিস্ক অফ অ্যানিউরিজম রাপচার, রিস্ক অফ মেজর ব্লিডিং, risk of clot migration, risk of potentially life-threatening, and usually require specialist evaluation. এবং সেকেন্ড ক্রিটিক্যাল যে জিনিসটা আইডেন্টিফাই করা গেছে সেটা হচ্ছে এই যে থ্রম্বাসটাই এসএমএ ব্রাঞ্চে যে আহ, যে ইয়েটা হচ্ছে স্প্লেনিক যে ব্রাঞ্চ গুলোতে যে আপনার সাপ্লাইটা যাচ্ছে। হুম। তো সেটা একটা বিরাট ব্যাপার, বায়োল্যাটারাল ইলিয়াক অ্যানিউরিজম, এবং এগেইন সেখানে কিন্তু রাপচার হতে পারে। তো যাই হোক, আমি এই এত কিছুর পরে কেসটা নিলাম, যেটা যতটুকুন শিখেছি তার ভিত্তিতেই নিলাম। এটা হচ্ছে আমার নেয়া কেস, আমি নামটা ইয়ে করে রেখেছি 19/2। তো নো ডায়াবেটিস, 27 তারিখের আপডেট, ক্রিয়েটিনিন ওনারা করিয়েছেন রিসেন্টলি, আমি এই গতকালকেই পরশুদিনই ছিল আপডেট। হিমোগ্লোবিন লেভেলটা বরাবরই কম, ইন্টারনাল ব্লিডিং হচ্ছে, হেয়ার ফলিং অবশ্যই হবে, তার শরীরে কোনো লোহিত রক্তকণিকা নাই, ক্র্যাম্পস ইন হ্যান্ডস, ফিঙ্গার্স গট স্টিফ। তো এই তারিখে সে বলছে যে স্টিফনেস, আমি আপডেটে পরে আসছি। বোথ লেগস গেটিং থিনার, নো ফিলিংস ইন লেগস, নামনেস। তো বাম পাটাই বেশি, বাম পাটাতেই বেশি তার আসলে রক্ত, ওইটাতেই বেশি যাচ্ছে না, লেফট সাইডের আর্টারি। আচ্ছা, আনহ্যাপি চাইল্ডহুড আছে, ল্যাক অফ প্যারেন্টাল লাভ, তার কিছু পারিবারিক জটিলতা আছে, কোনো উচ্চ শিক্ষিত একজন মানুষ, সহজে কাঁদে না, স্টেন্ট লিকিং, বিপি 170/60, অন মেডিকেশন। কবে শেষমেশ জ্বর আসছে উনি বলতে পারলেন না। সরি, 1 মিনিট। কবে জ্বর আসছে উনি বলতে পারলেন না। ফাদার লাং ক্যান্সার, ডায়াবেটিস মেলাইটাস, মাদার ডিএম। 10 গ্লাসের মতো পানি খাওয়া পরে আহ, গলা প্রায় শুষ্কই থাকে।
উনি তিতা খাবার দাবার খেতে পারেন না, টকের প্রতি যথেষ্ট অনাগ্রহ আছে। উনি চা ঠান্ডা করেই খায়, ঠান্ডাই খায়। মাছ মাংসের মধ্যে মাছটা খায়, ওয়ার্ম ফুড খাবার দাবার গরমই পছন্দ করে। আম, অতীতে উনি লবণ খেতেন, এখন খায় না। মিষ্টি কিছুটা পছন্দ আছে। রুটি খেলে গ্যাস ব্লোটিং হয়। সান হিট অ্যাগ্রাভেটস, ক্যান নট টলারেট। সাউন্ড সেন্সিটিভ, এগুলো পরে যোগ করা হয়েছে কেস নিতে নিতে। আমি যখন মেডিসিনের দিকে যাচ্ছিলাম তখনই আসলে এগুলো বিভিন্ন কিছু অ্যাড করা হয়েছে। অ্যাগ্রাভেশন, টাইট ক্লোদিং, টাইট উড়না, শি ফিলস আনইজি। ঘাম একটু কমই হয়। বেডিং ডিজায়ার, না 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 গোসল করলে, না বেডিং করলে ওনার আসলে আনইজি ফিল হয়। কনস্টিপেটেড, পাইলস ছিল বা আছে, ইউরিন নর্মাল, স্লিপ ডিসরাপ্টেড অফ কোর্স। উনি আত্মীয় স্বজনের বাড়িতে যায়। ইন্ট্রোভার্টেড ক্যারেক্টার কিছুটা, ফিয়ার অফ স্নেকস, ফিয়ার অফ থিভস। She has a prophecy habit, predicts things. Nightmares of disease, moderately religious, very busy at work, busy professional, very hot patient. Acute pain, left abdominal pain at night got worse. She needs massage to get better. Biting and burning pain. এই হচ্ছে কেস টেকেন। তো আপনারা কে কে ওষুধ দিতে চান প্লিজ চ্যাট বক্সে টাইপ করুন, আমি একটু দেখে আসি। আহ, হ্যাঁ, আপনারা যদি মেসেজ দিতে চান তাহলে চ্যাট বক্সে টাইপ করুন কি ওষুধ দিতে চান। তাহলে এই কেসে আমি ঢুকবো কিভাবে? এই কেসে শুধু প্যাথোলজি, এবং আমাদের হাতে আছে শুধুই ক্লাসিক্যাল হোমিওপ্যাথি, আর অন্য কিছু নেই। তাহলে এই কেসে আমাদেরকে ইটিওলজি ভাবতে হবে প্রথমে, কারণ আমরা জানি এই ধরনের রোগ কখনো মানসিক আঘাত থেকে হয় না, বা আঘাত ছাড়া হয় না। মানসিক আঘাত না পেলে এই ধরনের রোগ হয় না। হুম। মানসিক আঘাত না পেলে এই ধরনের রোগ হয় না। তো সেটাই করা হলো। বিস্তর আরো ওনাদের জিজ্ঞাসাবাদ করা হলো, বারবার ফলো আপ করা হলো, এবং বেশ কিছু মানসিক আঘাত, তীব্র লেভেলের বলতে গেলে খুব হাই গ্রেডের মানসিক আঘাতের কিছু তথ্য পাওয়া গেল। নানাভাবে। পেশেন্টরা অনেক উচ্চ শিক্ষিত, তো ওনারা তো আসলে ডাক্তারদের, আমরা হোমিওপ্যাথি ডাক্তাররা তো অনেক খবর নিতে চাই। ওনারা তো সবকিছু বলবেন কেন? ওনাদের তো চিকিৎসা দরকার, তাই না? তো যাই হোক, লাকিলি আমাদের ওনারা কোঅপারেট করেছেন, ওনারা তথ্য দিয়ে। তো আমি এখানে ডিটেলসটা এখানে দেইনি, যেহেতু এটা পেশেন্ট, লাইভ পেশেন্ট, তাদের পার্সোনাল লাইফের ব্যাপার স্যাপার। তো ওনার পাস্ট হিস্ট্রিতে মারাত্মক রকমের মানসিক কিছু আঘাত আছে, সেটব্যাক আছে। তাহলে ইটিওলজি পাওয়া গেল, মানসিক আঘাত, যেটা প্রথমে ইন্টারভিউ করে কিন্তু পাওয়া গেল না, কিন্তু আমরা প্র্যাকটিস অফ মেডিসিনের নলেজ থেকে জানি যে এই রোগটা সাধারণত তীব্র লেভেলের, 10 আউট অফ 10 মানসিক আঘাত না পেলে, হাই গ্রেড মেন্টাল ইটিওলজি না থাকলে এই রোগটা ডেভেলপ করা কঠিন। তাকাতসুবু টাইপের ভেসেল ডাইলেশন এবং মেইন অ্যাওর্টা ডাইলেশন, এবং হার্টের যে প্যাথোলজি ইন্ডিয়ান ডাক্তাররা বলেছেন, সেগুলো কখনোই ডেভেলপ হয় না কোনো প্রকার মনোকষ্ট না হলে। সেটার ভিত্তিতে এই কেসটাকে আগানো হয়েছে। আমি প্রথমে ভেবেছিলাম আমি ল্যাকেসিস দিব। প্রথমে আমি যখন কেসটা নিয়েছিলাম, আমি ফার্স্ট ইমপ্রেশন ছিল যে ল্যাকেসিস দিয়ে আমি ট্রাই করতে পারবো কিনা। ইট ওয়াজ মাই ফার্স্ট ইমপ্রেশন। কিন্তু আমি হ্যাপি হতে পারিনি, কারণ ল্যাকেসিসের কোনো সেরকম ইম্পর্টেন্ট কোনো সিমটম, ফিয়ার অফ স্নেকস আছে। পেশেন্ট ইজ নট loquacious, patient is very private, uh, but on the interview there was no etiology, there was no grief. পেশেন্ট সরাসরি বললেন যে তার কোনো গ্রিফের কোনো হিস্ট্রি নেই, আদার দেন কালারলেস চাইল্ডহুড,
যেটা সবারই হয়, ওটা আমি লিখেছি। সেটা ছাড়া সেরকম কিছু নেই, কিন্তু আমি আসলে হ্যাপি হতে পারিনি, আমি ল্যাকটেসিসের দিকে যাইনি। আপনারা যদি কোনো মেডিসিনের সাজেশন থাকে আমি একটু দেখে নিয়ে আমি আসছি। ইগনেশিয়া, হ্যাঁ, গুড সাজেশন। ল্যাকেসিস, গুড, আমি দেখি তাহলে। ন্যাট্রামিওর, ইয়া, এক্সেলেন্ট সাজেশন। ল্যাকেসিস ইজ এক্সেলেন্ট। আমি অ্যাকচুয়ালি ইনফ্যাক্ট প্রথম আমার ইমপ্রেশন ছিল ল্যাকেসিস, এবং ল্যাকেসিসকে কেন্দ্র করেই আমি সেকেন্ড ইন্টারভিউ করি, কেস টেকিং, তাতেও ল্যাকেসিস কনফার্ম হয় না। ওনার গরম কাতর এই সেই আছে, কিন্তু ল্যাকেসিসের যে অ্যানিমাল কিংডমের যেটা ফিচার আমরা যদি বলি, মডার্ন সিগনেচার, সেরকম কিছু আমরা পেলাম না। হুম। হার্টের রোগ হলে ল্যাকেসিস দেবো এমন কিন্তু নয়। এটাই আজকে আপনারা দেখবেন। সেকেন্ড, আসলে রাহিম আলী মন্ডল বলেছেন ন্যাট্রামিওর 0/1 এক্সেলেন্ট চয়েস। ল্যাকেসিস এক্সেলেন্ট চয়েস। দীপ সরকার ন্যাট্রামিওর, থ্যাংক ইউ, এক্সেলেন্ট চয়েস। মাসুদ আল মামুন ল্যাকেসিস। রেজাউল করিম ইগনেশিয়া, এক্সেলেন্ট চয়েস। মামুন সাহেব এগেন বলছেন সিফিলিনাম, ন্যাটমিওর। দীপ সরকার ল্যাকক্যান। নাইমা জান্নাত ল্যাকেসিস। নাইম ইসলাম ন্যাট্রামিওর, এক্সেলেন্ট। গোলাম সারওয়ার ইগনেশিয়া, এক্সেলেন্ট। আব্দুর রহিম ন্যাটমিওর 0/2, এক্সেলেন্ট। আরো জানতে হবে, হ্যাঁ, অনেক কিছু, প্রায় কয়েক ঘন্টা লেগেছে এই কেস নিতে। আহ, মনসুর আলী সাহেব বলেছেন, ডক্টর মনসুর আলী, ন্যাট্রামিওর, এক্সেলেন্ট চয়েস। ন্যাট্রামিওর ফলোড বাই সিফিলিনাম, আমি ঠিক সিফিলিনামটা আমি বুঝতে পারলাম না, বাট ন্যাট্রামিওর অফকোর্স। গো ব্যাকে যেতে হবে, মায়াজমেটিক চিকিৎসা করতে হবে। রমিজ খান বলেছেন, আনফরচুনেটলি আমি এই থিওরির সাথে পরিচয় নেই। জান্নাত ফাতেমা, এক্সেলেন্ট চয়েস, ন্যাটমিওর। আকবর হোসেন এনএম, মাসুম, কম্পিউটার, ইগনেশিয়া, এক্সেলেন্ট। জান্নাত ফাতেমা, ন্যাট্রামিও। হ্যাঁ, আপনারা সবাই সঠিক বলেছেন, সবাইকে অশেষ ধন্যবাদ। হোমিও স্টাডিজ এর সাথে থেকে আপনারা আসলে সবাই, মাশাল্লাহ। আমি আসলে প্রথম আমার মাথায় এসেছিল ল্যাকেসিস, ওনার তীব্র গরম দেখে এবং অন্য কিছু, আমি ল্যাকেসিসকে ফিট করতে পারিনি। জোর করে ফিট করা কোনো মেডিসিনকে, এটা একটা অন্যায়, বিশেষত কনস্টিটিউশনাল প্রেসক্রাইবারদের, এটা কখনোই করা যাবে না। এবং এই ধরনের রোগীর উপরে ট্রায়াল অ্যান্ড এরর, আপনাকে শিওর শট দিতে হবে। আমি ইটিওলজি খুঁজেছিলাম এবং থার্ড টাইম জিজ্ঞেস করাতে ইটিওলজি পাওয়া গেল, প্রায় 2 ঘন্টা মুলামুলি করার পরে। যেহেতু পাওয়া গেল ডিপ সিটেড গ্রিফ, তো এই কেসে আমরা অবশ্যই ন্যাট্রামিওর ছাড়া অন্য কিছু ভাবতে পারি না। তো এই হচ্ছে প্রেসক্রিপশন আপনাদের জন্য। 19/2/26 আমি ন্যাটমিওর M2 M3 M4 বিডি দিনে 2 বার 10 ডেজ করে দেই। তার মানে 30 দিনে প্রায় মোটা 60টা ডোজ পরে। অ্যাসেন্ডিং পোটেন্সি, অ্যাসেন্ডিং, হ্যাঁ, M2 M3 M4। আচ্ছা, 12/3, মার্চের 12 তারিখে পেশেন্ট পার্টি বললেন পেশেন্ট ইজ মাচ বেটার, পেইন হ্যাজ রিডিউস সিগনিফিকেন্টলি, sense of well-being is better, sleep better, mental better, everything, every generation is better. So we are on the right track. So আমি এই 12/3-এ এম M5 and M6 একদিন পর পর, একদিন পর পর ইন দি মর্নিং অনলি, প্রত্যেকটা 15 দিনের জন্য দিয়ে, তাহলে এখানে 7/7 14টা ডোজ, M5 7, M6 7 ডোজ। তাহলে ডোজিংটা আমি কমিয়ে দিলাম, পেশেন্ট বেটার হওয়ার সাথে সাথে। এটা আপনারা দেখেন আমি টেপার করে যাচ্ছি, হ্যাঁ, টেপার করে যাচ্ছি। গত পরশুদিন পেশেন্ট ইভেন বেটার, বাট লেগ পেইন পারসিস্ট, তার বাম পায়ে ব্যথা এখনো আছে, এবং তার নেটমিওর M7 দেওয়া হলো, 5 দিনে একটা ডোজ। আমি আরো টেপার করে দিলাম। তাহলে অ্যাডভান্স প্যাথোলজিক্যাল কেসে আপনার পেশেন্ট হাতে চলে আসার পরে আপনি মেডিসিনের ফ্রিকোয়েন্সি কমিয়ে দিবেন এবং টেপার করে দিবেন। তাহলে দেখে আসি আমরা ক্লিনিক্যাল ফিচারে এই পেশেন্টের কোনো প্যাথোলজিক্যাল মার্কারে কোনো চেঞ্জ আসছে কিনা। তাহলে আমরা বুঝবো যে আমাদের ট্রিটমেন্টটা 3 ডাইমেনশনাল হচ্ছে কিনা, 360 ডিগ্রি হচ্ছে কিনা। আমরা তো আগাচ্ছি, আমরা ইউরেকা বলছি তো। পেশেন্টের এটা একটা ল্যাব রিপোর্ট ছিল, এটা করা হয়েছিল 10/4, 10ই এপ্রিল। এটা 10ই এপ্রিল, আমি আসছি তার আগেরটাতে আসি।
এটা হচ্ছে পেশেন্টের ফেব্রুয়ারির 6 তারিখ। আপনারা দেখতে পাচ্ছেন C reactive protein is an excellent marker of cardiovascular risk factor, ইনফ্লামেশন। আমরা এটা পাচ্ছি হলো ফেব্রুয়ারির 6 তারিখে 60 মিলিগ্রাম পার লিটার, যেখানে নর্মাল রেঞ্জটা ছিল 10 mg/লিটার। তো তার চাইতে 6 গুণ বেশি ছিল সি রিঅ্যাক্টিভ প্রোটিন, যেহেতু ওনার আস্তে আস্তে সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে। সেটাই আপনার ফিরসে ওনারা রিপোর্ট করান। এটা করান হচ্ছে 10/4 অর্থাৎ এপ্রিলের 4 তারিখে, 2 মাস পরে। আপনারা দেখতে পাচ্ছেন সি রিঅ্যাক্টিভ প্রোটিন মার্কার বিকেম অলমোস্ট হাফ 60 থেকে 37-এ চলে আসছে। দ্যাট মিনস উইদিন স্প্যান অফ 6 weeks, 8 weeks, patient is getting onto the right track, both observation and lab finding, both observational and lab finding. So আলহামদুলিল্লাহ, পেশেন্ট পার্টি ইজ মাচ বেটার। আমরাও হ্যাপি। আমি এখান থেকে কোনো আসলে আশা করিনি যে আমাদের ক্লাসিক্যাল হোমিওপ্যাথিতে এটাতে কিছু করার আছে। ওনাকে লেগ পেইনের জন্য আমি কম্প্রেশন স্টকিং দিয়েছি, কিছু ফুট মাসাজ দিয়েছি, তখনও দেওয়া ছিল, কিন্তু পেশেন্ট অ্যাডভান্স প্যাথোলজিতে ছিল, এই সময় কম্প্রেশন স্টকিং দিয়েছি, যেহেতু ব্লাডটা সার্কুলেট হচ্ছে না ওনার। তো আজকে এই পর্যন্তই। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। ধন্যবাদ।